হ্যালো এভরিওয়ান, জিওমেট্রির প্রথম ক্লাসে আমরা লাইন এবং অ্যাঙ্গেল সম্পর্কে পড়েছিলাম, রেখা এবং কোণ। তো এই ক্লাসে এই ভিডিওতে আমরা ত্রিভুজ সম্পর্কে পড়ব। বিভিন্ন ত্রিভুজের প্রকারভেদ এবং ত্রিভুজের ইম্পর্ট্যান্ট থিওরিমগুলো, ইম্পর্ট্যান্ট উপপাদ্যগুলো, অনলি যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট সেগুলোই। এর এর উপপাদ্যের কোনো শেষ নেই, পড়ার কোনো শেষ নেই, কিন্তু অত পড়ে কোনো কাজ নেই, অত মনেও থাকে না। অনলি যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট আমরা সেগুলোই করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আর এই ভিডিওতে অনলি থিওরি পার্টটা হবে, তার পরের একটা ভিডিওতে আমরা অঙ্ক নিয়ে ডিসকাস করব। তো দেখো, অঙ্ক বলতে বিভিন্ন PYQ নিয়ে ডিসকাস করা হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই জানতে হবে ত্রিভুজ কীভাবে গঠিত হয়। ত্রিভুজ হলো তিনটে অসমরেখ বিন্দু যুক্ত করলে আমরা একটা ত্রিভুজ পাই, ঠিক আছে? তো মনে করো তিনটে বিন্দু ABC। তো ত্রিভুজ কি বললাম, যে তিনটি অসমরেখ বিন্দু ইংরেজি নাম হলো নন কোলিনিয়ার বিন্দু যোগ করে ত্রিভুজ পাওয়া যায়, ঠিক আছে? তো এই যে এ কোণটা ত্রিভুজ পাওয়া যায়। তো এ কোণের বিপরীত বাহু যে দৈর্ঘ্য তাকে স্মল এ দ্বারা প্রকাশ করা হয়, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল বি দ্বারা প্রকাশ করা হয়, আর সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল সি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এখানে আর যে ত্রিভুজের তিনটে কোণ, একটা এ কোণ, বি কোণ আর সি কোণ, এই তিনটে কোণের সমষ্টি কত হয়? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা সবাই জানো। তো এটা হলো ত্রিভুজ। এবার ত্রিভুজের প্রকারভেদ পড়তে হবে। ত্রিভুজের প্রকারভেদ, তো প্রকারভেদ ক্লাসিফিকেশন। তো প্রথমেই আছে প্রকারভেদের মধ্যে যে বাহুভেদে মানে বাহুর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে ত্রিভুজকে কটি ভাগে ভাগ করা যায়। তো দেখো, বাহুর উপর ভিত্তি করে প্রথমে 3 ভাগে ভাগ করা যায়। সেই তিনটে কি হলো, একটা হলো সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহুই সমান, মানে তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান, মানে A = B = C, ঠিক আছে? এবার দেখো, সমবাহু ত্রিভুজের যেহেতু তিনটে বাহুই সমান, ধরো বাহু দৈর্ঘ্য A দ্বারা প্রকাশ করলাম, তাহলে তিনটে কোণও সমান। আর তিনটে কোণ সমান হলে প্রত্যেকটা কোণ কত করে হবে? 60 ডিগ্রি করে হবে, যেহেতু 3 60 180, তিনটে কোণের সমষ্টি। তারপরে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, যে কোনো দুটি বাহু সমান হয়, ঠিক আছে? মানে A = B ≠ C, ঠিক আছে? যে কোনো দুটো বাহু সমান। তো এটা মনে করো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই দুটো হলো সমান দুটো বাহুকে A দ্বারা প্রকাশ করা হয়, আর এই অসমান বাহুটাকে B দ্বারা প্রকাশ করলাম, আর এটাকেই বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি। আর 3 নম্বর হলো বিষমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহুর দৈর্ঘ্যই অসমান, মানে A ≠ B ≠ C, ঠিক আছে? তো বিষমবাহু ত্রিভুজ এরকম হয়, তিনটে বাহু অসমান A B C। তাহলে কি বললাম, বাহুভেদে তিনটে বাহু সমান হলে সেটা সমবাহু, আর সমবাহু ত্রিভুজের ইংরেজি নামগুলো মনে রাখবে: ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আর দুটো বাহু সমান হলে সমদ্বিবাহু, এর ইংরেজি নাম হল কি? আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আর যদি
তিনটে বাহুই অসমান হয় তখন তাকে বিষমবাহু। এর ইংরেজি নাম কি? স্কেলিন। স্কেলিন ট্রায়াঙ্গেল। তাহলে বাহু ভেদে বুঝতে পারলে? তো ভিডিও পজ করে সুন্দর করে নোট করো, সঙ্গে সঙ্গে নোট করে রাখো, বারবার রিভাইজ করবে, দেখবে খুব ভালো মনে থাকবে। এই বেসিক জিনিস যত ভালো পারবে তত অঙ্ক ভালো পারবে। এরপরে পরিমিতির যে অঙ্কগুলো সেগুলোও আটকাবে না, সেগুলোও খুব সহজে বুঝতে পারবে এবং ভালো করে করতে পারবে। তো এগুলো বেসিক জিনিস, বেস সবসময় শক্ত রাখতে হয়। এরপরে দেখো কোণ ভেদে, একটা হলো বাহু ভেদে আর একটা কোণ ভেদে, বেসড অন অ্যাঙ্গেলস। তো কোণ ভেদের 1 নম্বরে হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যাকে ইংরেজিতে বলে অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? সূক্ষ্মকোণী ত্রিভুজ কাদের বলা হয়? যে তিনটি কোণই সূক্ষ্মকোণ হবে। তিনটি কোণই সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাদের বলা হয়? যেসব কোণের মান 90 থেকে ছোট, লেস দ্যান 90। রেখা আর কোণ চ্যাপ্টারে পড়া হয়েছিল। 2 নম্বরে হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, যাকে বলে ইংরেজিতে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা খুবই ইম্পর্টেন্ট, এর থেকেই দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে। তো রাইট অ্যাঙ্গেল মানে কি? একটি কোণ সমকোণ। একটি কোণ সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি। তো এই ত্রিভুজটা কেমন হয়? এই যে একটা কোণ সমকোণ হয়, এটা 90। তো 90-র সাথে শোয়ানো যে বাহুটা সেটাকে বলে ভূমি, আর যেটা খারাপভাবে আছে সমকোণী ত্রিভুজে সেটা হলো লম্ব। আর 90-র বিপরীত যেটা সেটাকে বলা হবে অতিভুজ, ঠিক আছে? আর 3 নম্বর হলো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, যাকে ইংরেজিতে বলে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এটা কোন ধরনের ত্রিভুজ? যে একটি কোণ স্থূল কোণ হবে। স্থূল কোণ মানে 90 থেকে বড়। একটা কোণ স্থূল কোণ, রেখা কোণ চ্যাপ্টারে পড়া হয়েছিল। একটা কোণ স্থূল কোণ হবে, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে বোঝা গেল সূক্ষ্মকোণী তিনটি কোণই সূক্ষ্মকোণ, তিনটে কোণই 90 থেকে ছোট। সমকোণী হলো একটা কোণ সমকোণ, আর স্থূলকোণীতে হলো কি? একটি কোণ স্থূল কোণ হবে, মানে একটা কোণ অন্তত 90 থেকে বড় হবে। এই যে এই টাইপের স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে? তো এবার দেখো, যে মনে করো তিনটে বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। তিনটি বাহুর দৈর্ঘ্য ABC দেওয়া আছে। এবার এর ওপর ভিত্তি করে ত্রিভুজ, মানে এদের সম্পর্কের উপর ভিত্তি করে ত্রিভুজ। তো দেখো, যদি C² মানটা, আর এটা মনে রাখতে হবে সিটা এখানে বৃহত্তম বাহু, সিটা হলো বৃহত্তম বাহু। যদি C² মানটা A² প্লাস B² থেকে ছোট হয়, A² প্লাস B² মান C² থেকে বড় হয়, মানে C² মানটা A² প্লাস B² থেকে ছোট হয়, তখন সেই ত্রিভুজটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যদি C² A² প্লাস B² এর সাথে সমান হয়, তখন সেই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সেই পিথাগোরাসের সূত্র মনে আছে? এটা ABC হলে কি হয়? এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর যদি C² মানটা A² প্লাস B² থেকে বড় হয়, তখন সেই ত্রিভুজটাকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, বুঝা গেল? তো পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসে যে তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কোন ভেদে সেই ত্রিভুজটা কেমন হবে? তো এই তিনটে থেকে বলতে পারবে। প্রথমে A² B² C² বের করে নেবে,
তারপরে সি স্কোয়ারের মানটা দেখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে বড় হচ্ছে, সমান হচ্ছে না ছোট হচ্ছে। যদি বড় হয় স্থূলকোণী, সমান হলে সমকোণী, ছোট হলে সূক্ষ্মকোণী। বাস মিটে গেল। এবার দেখো, ধরো তিনটে বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি দেওয়া আছে, তাহলে ত্রিভুজ হওয়ার শর্ত, মানে এই তিনটে বাহু, তাহলে বাহু তিনটি ত্রিভুজের বাহু হওয়ার শর্ত কেমন হবে? ত্রিভুজের বাহু হবার শর্ত, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এতে অঙ্ক থাকেই। তো দেখো, প্রথমে যোগফলের উপর ভিত্তি করে, যদি যোগফলের উপরে ভিত্তি করে করো তাহলে কি হবে, যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হয়। যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হবে। ঠিক আছে, এটা হলো যোগফলের উপর ভিত্তি করে। আর যদি বিয়োগফলের উপর ভিত্তি করে করো, বিয়োগফল কি হবে, দুটো বাহুর বিয়োগফলের যে মডিউলাস, এই যে দুপাশে দুটো দাগ মানে মডিউলাস, মড, এটা তৃতীয় বাহুর থেকে ছোট হবে। তাই মড মানে কি, মড মানে পজিটিভ মান। ধরো এই দুটো বাহু বিয়োগ করে মডের ভিতরে -5 আসলো, তখন এই মানটা নেব আমরা 5, মড মানে এটাই। তো বিয়োগফলের ক্ষেত্রে কি বললাম, দুটো বাহুর বিয়োগফলের মড তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে। ঠিক আছে, বোঝা গেল? এটা যোগফল, বিয়োগফলের ক্ষেত্রে এটা বিয়োগফল। তাহলে কি বললাম, যোগফলের ক্ষেত্রে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হবে, আর বিয়োগফলের ক্ষেত্রে যে কোনো দুটো বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে। বোঝা গেল? তার মানে এখান থেকে যদি লিখি, আমি সংক্ষেপে লিখি, তাহলে দুটি মানে ওই দুটো সংযোগ করে যদি লিখি, কম্বাইন করে, তাহলে দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল, এটা তৃতীয় বাহু থেকে বড় হবে, গ্রেটার দেন তৃতীয় বাহু। আর দুটি বাহুর দৈর্ঘ্যের বিয়োগফলটা লেস দেন তৃতীয় বাহু হবে। বাস, এটা মাথায় রাখবে। এবার চলো এই নিয়ে একটা অঙ্ক করা যাক। ধরো তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 16x আর 9। এবার বলছে যে এক্সের কোন মানের জন্য এই তিনটে বাহু একটা ত্রিভুজের বাহু হবে। তো প্রথম কথা, এক্সটাকেই তৃতীয় বাহু ধরে নাও, তাহলে এই যে অন্য দুটো বাহুর যোগফল এটা এক্সের থেকে বড় হবে, মানে 25 গ্রেটার দেন এক্স। তার মানে এখান থেকে ঘুরিয়ে লিখতে পারি এক্স লেস দেন 25, এক্স 25-এর থেকে ছোট। আর দুটো বাহুর বিয়োগফলের যে মডের মান, সেটা তৃতীয় বাহু মানে এক্স থেকে ছোট হবে। তাহলে মডের ভিতরে 7 হচ্ছে, মানে কি 7 লেস দেন এক্স, মানে এক্স গ্রেটার দেন 7। তাহলে এক্সের মান কি হলো, এক্সের মান 7 থেকে বড় হলো আর 25 থেকে ছোট হলো। এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে এক্স থাকলেই এই তিনটে বাহু একটা ত্রিভুজের বাহু হবে। তো বোঝা গেল, এখানে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুটাকে এক্স ধরেছি, আর দুটো বাহুর বিয়োগফল তৃতীয় বাহু থেকে ছোট। বোঝা গেল এটা? এবার দেখো, এখানে একটা থিওরিম খুব বলে দিই, এটা প্রত্যেক অঙ্কে লাগে। যে মনে করো একটা ত্রিভুজ, একটা উপপাদ্য, একটা ত্রিভুজ এবিসি, এর যে কোনো একটা বাহুকে বর্ধিত করা হলো। ধরো বিসি বাহুটাকে বর্ধিত করা হলো ই পর্যন্ত। তাহলে এই যে কোণ তৈরি হচ্ছে সি এর এখানে, এটাকে বলা হয় বহিস্থ কোণ। তো এখানে উপপাদ্যটা কি, এই যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের, মানে বিপরীত, দেখো এই যে বহিস্থ কোণটা আছে এর বিপরীত অন্তস্থ কোণ এই দুটো আছে। অন্তস্থ মানে ভিতরের কোণ, আর বিপরীত, আর অন্তস্থ কোণ অ্যাকচুয়ালি মোট 3টে আছে, কিন্তু এর সঙ্গে আছে এটা, এই জন্য এটা না, যে বিপরীত মানে কি অন্য দুটো। তো এই বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান।
তার মানে এখান থেকে বলতে পারি যে বহিস্থকোণ অ্যাঙ্গেল এসিই এটা হবে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি। এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায়। আমি এখানে থিওরিমটাও লিখে দিচ্ছি যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ তৈরি হচ্ছে সেটা সমান কি হবে, বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। বোঝা গেল? এবার দেখো আর একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, সদিশতা ও সর্বসমতা। এর থেকেও প্রচুর অঙ্ক দেয় রেলওয়ে, এসএসসি। তো প্রথমে দেখো আমরা দেখব সদিশতা, যার ইংরেজি নাম হলো সিমিলারিটি। তো সদিশতা জানার আগে একটা রিয়েল এক্সাম্পল দিয়ে বলি যে সদিশতা জিনিসটা কি। মনে করো এটা একটা ছোট ফটো আর এটা একটা বড় ফটো, ঠিক আছে? এবার মনে করো এই ছোট ফটোটা বড় ফটোর মধ্যে রাখলাম, ঠিক আছে? এবার এই ছোট ফটোটা জুম করতে থাকো, জুম করতে করতে পুরো এই বড় ফটোর সাথে মিশে যায়, একদম পুরো কানায় কানায় মিশে যায়, তাহলে আমরা বলবো যে এই দুটো সদিশ। বোঝা গেল? তাহলে দুটো চিত্র সদিশ কখন হবে, যখন জুম আউট বা জুম ইন করলে, জুম আউট করলেও হবে, জুম ইন করলেও, মানে কি ছোট করলেও হবে, বড় করলেও হবে। যেমন এই চিত্রেই যদি এই বড় চিত্রটা আস্তে আস্তে জুম আউট করি, মানে ছোট করি, যদি করতে করতে এটা ছোট চিত্রের সাথে মিশে যায় তাহলেও হবে। তার মানে দুটো চিত্র যদি একে অপরের সাথে মিশে যায় জুম ইন জুম আউট করার পরে, তখন সেই দুটো ফিগার বা সেই দুটো চিত্র পরস্পরের সদিশ হবে। সেম ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মনে করো এটা একটা ছোট ট্রায়াঙ্গেল আছে আর এটা একটা বড় ট্রায়াঙ্গেল, ত্রিভুজ। তো এই ত্রিভুজের মধ্যে বসিয়ে যদি জুম ইন করে আস্তে আস্তে জুম ইন করার পরে যদি এর সঙ্গে পুরো মিশে যায়, তখন বলা হবে এই দুটো ত্রিভুজ সদিশ। বোঝা গেল? এবার মনে করো এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য 4, 5, 6, আর এই ত্রিভুজের এই বাহুটা মনে করো 8। তাহলে দেখো এই অনুরূপ বাহু এখান থেকে কত গুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তাহলে নিশ্চয়ই এর অনুরূপ বাহু দ্বিগুণ হতে হবে, 10 হতে হবে। আর এর অনুরূপ বাহু এটাও দ্বিগুণ হতে হবে, 12 হতে হবে। তা নাহলে তো হবে না, তা নাহলে তো কানায় কানায় মিশবে না। মানে প্রত্যেকটা অনুরূপ বাহু কি সমান গুণে বাড়বে। বোঝা গেল? তাহলে সদিশতা জিনিসটা বোঝা গেল। আবার বলি সদিশতা জিনিসটা কি, দুটো চিত্র বা ফিগার সদিশ কখন হবে, যখন জুম ইন বা জুম আউট করে, ছোট বা বড় করে দুটো চিত্র একে অপরের সাথে পরস্পর মিশে যাবে, একদম পুরো কানায় কানায় মিশে যাবে, মানে একে অপরের উপর সমাপাতিত হবে, চেনা যাবে না যে দুটো আলাদা, মনে হবে দুটো একই চিত্র। বোঝা গেল সদিশতা? ঠিক আছে। তো আর এই ত্রিভুজের ক্ষেত্রে কি বললাম, অনুরূপ বাহুগুলো সমান গুণে বাড়বে। এবার দেখো এই সদিশতার শর্ত কি, কন্ডিশন। তো প্রথম কথা তো ওটা বললাম যে জুম ইন জুম আউট করে পরস্পরের সাথে মিশে যাবে। তো এর প্রথম শর্ত হলো দুটো কোণ যদি সমান হয়। এবার দেখো মনে করো দুটো ত্রিভুজ, এদের দুটো কোণ সমান। ধরো এই কোণের, ধরো এটা এবিসি আর এটা ডিইএফ। তো এর এই কোণের সাথে এই কোণটা সমান, এই কোণের সাথে এই কোণটা সমান, এই দুটো কোণ সমান দেওয়া আছে। তাহলে তৃতীয় কোণটা অটোমেটিক্যালি সমান হবে। আর দুটো ত্রিভুজে যদি তিনটে কোণই সমান হয়, তখন সেই দুটো ত্রিভুজকে সদিশ কোণী বলা হয়, সদিশ কোণী। আর সদিশ কোণী হলে সদিশ হবেই, সিমিলার হবেই। আর একটা শর্ত হলো যে দুটো বাহু
এবং তাদের মধ্যবর্তী কোণ, দুটো বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ সমান হবে। মানে এস এস, মানে ধরো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুটো বাহু, মানে দুটো ত্রিভুজ, এই ত্রিভুজের দুটো বাহু, এই দুটো বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ সমান হবে, তখনও তারা সদিশতা। তাহলে সদিশতা একদম ক্লিয়ারলি বোঝা গেল। এবার দেখো সদিশতার বিভিন্ন ধর্ম, মানে যা দিয়ে আমরা অঙ্ক করব। তো প্রথমেই লেন্থ কম্পোনেন্টের ব্যাপারটা বলি। লেন্থ কম্পোনেন্ট আর এরিয়া কম্পোনেন্ট। লেন্থ কম্পোনেন্ট মানে কি? দৈর্ঘ্য প্রকাশ করে যেসব জিনিসগুলো, যেমন বাহু, উচ্চতা, মধ্যমা, পরিসীমা, দৈর্ঘ্য প্রকাশ করে যেসব জিনিস। আর একটা হলো এরিয়া কম্পোনেন্ট। এরিয়া কম্পোনেন্ট মানে ক্ষেত্রফল প্রকাশ করে যেসব জিনিস, ক্ষেত্রফল হতে পারে, ক্ষেত্রফল প্রকাশ করে যেসব জিনিস। তো এই লেন্থ কম্পোনেন্ট আর এরিয়া কম্পোনেন্ট কেমনভাবে পরিবর্তন হয় তো ভালো করে বোঝো। মনে করো এটা একটা ত্রিভুজ এবিসি, আর একটা ত্রিভুজ ডিইএফ। আরও বলে দেওয়া আছে এই দুটো ত্রিভুজ সদিশ, এবিসি সদিশ ডিএফ। এই যে এই চিহ্নটা হলো সদিশতার চিহ্ন, এটা হলো সদিশতার চিহ্ন, সদিশতা। এই দুটো ত্রিভুজ সদিশ, ঠিক আছে। আর এখানে মনে করো এই এবিসি ত্রিভুজের উচ্চতা মনে করো এইচ, আর এর উচ্চতা এটা, আর এর তিনটে বাহুর দৈর্ঘ্য মনে করো এক্স ওয়াই জেড, ঠিক আছে। আর এবিসি আর ডিইএফ যেহেতু সদিশ, এই নামের সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। এর অর্থ হলো যে এবি বাহুর অনুরূপ বাহু ডিই, বিসি বাহুর অনুরূপ বাহু ইএফ, আর এসি বাহুর অনুরূপ বাহু ডিএফ। তো যেমন প্যাটার্নের নাম আছে এই প্যাটার্নেই মানে অঙ্ক করার সময় করবে, উল্টে পাল্টে দেবে না, তাহলে কিন্তু গুলিয়ে যাবে। এবার ধরো এই এবি বাহুর অনুরূপ বাহু ডিইটা, এটা কে এক্স হয়ে গেল। তাহলে এই যে একটা বাহুর দৈর্ঘ্য কে এক্স, মানে লেন্থ কম্পোনেন্ট কত গুণ হলো? কে গুণ হলো। তাহলে প্রত্যেকটা যে লেন্থ কম্পোনেন্ট আছে সেগুলো সব কে গুণ হবে, মানে এই বিসি বাহুটাও কে গুণ হয়ে যাবে, ডিএফ বাহুটাই হচ্ছে কে গুণ হয়ে যাবে, আর যে উচ্চতা এইচ এটাও কে গুণ হয়ে যাবে, কে এইচ। বুঝা গেল? তাহলে এখান থেকে কি পেলাম? যে একটি অনুরূপ লেন্থ কম্পোনেন্ট দিয়ে প্রকাশ করছে, এটা বাংলায় লিখলাম না, এইভাবে মনে রাখবে। লেন্থ কম্পোনেন্ট, একটি অনুরূপ লেন্থ কম্পোনেন্ট কে গুণ হলে অনুরূপ সব লেন্থ কম্পোনেন্ট কে গুণ হয়ে যাবে, অনুরূপ সব লেন্থ কম্পোনেন্ট কে গুণ হয়ে যাবে। বোঝা গেল কথা? একটা অনুরূপ লেন্থ কম্পোনেন্ট কে গুণ হলে অনুরূপ সব লেন্থ কম্পোনেন্ট কে গুণ হবে। আচ্ছা, এই লেন্থ কম্পোনেন্টের মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ে সেগুলো লিখে দিই। এক হলো উচ্চতা, যেটাকে ইংরেজিতে বলে অল্টিটিউড, ঠিক আছে। মধ্যমা, যেটাকে ইংরেজিতে বলে মিডিয়ান। তারপরে হচ্ছে অন্তর্ব্যাসার্ধ, এগুলো সব লেন্থ কম্পোনেন্ট, সব পড়বো আমরা ত্রিভুজের ধর্মে। অন্তর্ব্যাসার্ধ, ইন রেডিয়াস, তারপরে হচ্ছে পরিব্যাসার্ধ, সার্কামরেডিয়াস, এগুলো সব পরে পড়বো। তাহলে বোঝা গেল লেন্থ কম্পোনেন্ট কী হবে। এটা কিন্তু অঙ্ক ফাস্ট করতে খুব কাজে লাগবে। এবার দেখো এরিয়া কম্পোনেন্টটা কেমন হবে। ধরো দুটো ত্রিভুজ এবিসি আর ডিইএফ, তো এবিসি আর ডিইএফ মনে করো সদিশ, ঠিক আছে। তো বাহুর দৈর্ঘ্য মনে করো এক্স ওয়াই জেড, আর
এদের একটা অনুরূপ মানে ধরো দৈর্ঘ্য অনুরূপ বাহু কে গুণ হয়েছে, একটা অনুরূপ বাহু কে গুণ হয়েছে, তাহলে অন্যগুলো সব কে গুণ হয়ে যাবে। এবার মনে করো এর ক্ষেত্রফল হলো এক্স স্কোয়ার, তাহলে এর ক্ষেত্রফল হয়ে যাবে কে স্কোয়ার এক্স স্কোয়ার। বোঝা গেল? তার মানে কি, যদি লেন্থ কম্পোনেন্ট কে গুণ হয়, তাহলে এরিয়া কম্পোনেন্ট মানে ক্ষেত্রফল, এরিয়া কম্পোনেন্ট এটা হয়ে যাবে কত, কে স্কোয়ার গুণ। বোঝা গেল? এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এটা গেল। এবার শোনো, এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট, এই সিমিলারিটি থেকে একটা খুব ইম্পর্টেন্ট সূত্র বেরিয়ে আসে, যা দিয়ে প্রায় সব পরীক্ষায় অঙ্ক থাকে। সেটা কি? মনে করো একটা ত্রিভুজ এবিসি, এবিসি, ঠিক আছে? এবার বিসি বাহুর সমান্তরাল একটা সরল রেখা এবিকে ডি পয়েন্টে ছেদ করছে, এসিকে ই পয়েন্টে ছেদ করছে। ঠিক আছে? তাহলে কি বললাম, যে এবিসি একটি ত্রিভুজ, বিসি এর সমান্তরাল সরল রেখা এবি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এর অর্থ কি? তো ডিই সমান্তরাল বিসি হয়ে গেল। এবার দেখো, এই যে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ এবিসি, এর মধ্যে আমরা কি বলতে পারি? এই কোণটা কি কোণ হবে? সমান কোণ, কারণ কি অনুরূপ কোণ। দেখো, এটা সমান্তরাল এটা, আর হচ্ছে এবি হলো ছেদক। তাহলে এখান থেকে বলতে পারি যে অ্যাঙ্গেল এডিই সমান অ্যাঙ্গেল এবিসি। আর কি বলতে পারি? দেখো, এই কোণটাও কি অনুরূপ কোণ, মানে অ্যাঙ্গেল এইডি সমান অ্যাঙ্গেল এসিবি, এটা বলতে পারি। ঠিক আছে? যেহেতু ডি সমান্তরাল বিসি, এটা ছেদক। আর একটা কোণ থাকলো, এই যে এই কোণটা তো হচ্ছে দুটো ত্রিভুজেই কমন, তো এটা তো সমান হবেই, অ্যাঙ্গেল ডিএই সমান অ্যাঙ্গেল বিএসি, কারণ দুটোই সেম কোণ। তাহলে দুটো ত্রিভুজ যদি তিনটে কোণ সমান হয়, তাহলে এখান থেকে বলতে পারবো যে এই দুটো ত্রিভুজ কি হবে? সদিশকোণী। আর এই দুটো ত্রিভুজ যদি সদিশকোণী হয়, তাহলে ত্রিভুজ দুটো কি হবে? সদিশ হবে। এবার সদিশ যখন হয়, তখন কি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। ঠিক আছে? যে কোনো দুটো সদিশ ত্রিভুজের, মনে রাখবে, দুটো সদিশ ত্রিভুজের অনুরূপ যে বাহুর অনুপাত, সে কে গুণ হচ্ছিল মনে আছে? 2 থেকে 4 হচ্ছে, 4 থেকে 8 হচ্ছিল, 5 থেকে 10। তো দেখো, প্রত্যেকটা অনুরূপ বাহুর অনুপাত, এই যে এইখানে দেখো 4 থেকে 8, তো প্রত্যেকটার অনুপাত কত হচ্ছিল? হাফ হচ্ছিল না? 5 থেকে 10, দেখো প্রত্যেকটার অনুপাত হাফ হচ্ছিল। তারপর হচ্ছে 6 থেকে 12, তো যে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, অনুরূপ বাহুর অনুপাত সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো, এই যে ত্রিভুজ, ছোট ত্রিভুজের আর এই অনুরূপ বাহুগুলোর অনুপাত কী হবে নেবো, ভালো করে বুঝে নাও। যে দুটো কোণ সমান, তাদের বিপরীত বাহু নেব। যেমন ধরো, এই ত্রিভুজের এডি কোণের বিপরীত বাহু কোনটা ছিল? এই ছিল। আর এই কোণের সাথে সমান বড় ত্রিভুজে কোনটা ছিল? এবিসিতে এবিসি। এর বিপরীত বাহু কোনটা? এবিসি কোণের বিপরীত বাহু এসি, তাহলে এই বাই এসি হবে। আর যদি এই দিকে নাও, তাহলে কি হবে? এডি, এই যে এই কোণ সমান ছিল, এই কোণের বিপরীত বাহু এডি, আর এসি বি বিপরীত কোনটা? এবি। আর একটা বাদ থাকলো কোনটা?
ডিই, এই যে ছোট ত্রিভুজে এই কোণের বিপরীত বাহু এটা, আর বড় ত্রিভুজে এই কোণের বিপরীত বাহু এটা, DE/BC। তো এই যে জিনিসটা প্রমাণ করে দেখালাম, এটা দেখবে প্রত্যেকটা অঙ্কে কাজে লাগছে এই জিনিসটা। তো এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, মুখস্থ করা যাবে না, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় অনেক কোশ্চেন এসছে এবং আরও আসবে, তো খুব ভালো করে বুঝে নাও এটা। একবার না বুঝতে পারলে বারবার রিভাইন্ড করে দেখো। তো এইটুকুই আমাদের সিমিলারিটি ছিল। এবার দেখো সর্বসমতা জিনিসটা একটু বলে দিই। সর্বসমতা খুব একটা কাজে লাগে না, তাও বলে দিই। দেখো সর্বসমতা কি? সর্বসমতা, যার ইংরেজি নাম হলো কনগ্রুয়েন্সি। কনগ্রুয়েন্সি। তো সর্বসমতা জিনিসটা কি? দুটো চিত্র সর্বসম কখন বলবো? যখন জুম ইন বা জুম আউট না করেই একে অপরের সমাপতিত হবে। সদিশ কখন হচ্ছিল? যখন জুম ইন জুম আউট করে একে অপরের সমাপতিত হচ্ছিল। আর সর্বসম কখন হবে? যে তুমি জুম ইন জুম আউট করতে পারবে না, কোনো ছোট বড় করতে পারবে না, কিন্তু তারা একে অপরের ওপর সমাপতিত হবে, ঠিক আছে? তো একে অপরের সমাপতিত হবে। তো এর শর্ত কি হবে? সর্বসম কখন হবে? 1 নম্বর সদিশ হতে হবে, আর 2 নম্বর হতে হবে কি? সমান ক্ষেত্রফল। সমান ক্ষেত্রফল হতে হবে, ঠিক আছে? মানে এটা কি হলো? জুম ইন বা জুম আউট করা ছাড়াই একে অপরের ওপর সমাপতিত হয়। সমাপতিত হয় মানে সুপার ইম্পোস্ট। সমাপতিত হওয়ার ইংরেজি নাম হলো সুপার ইম্পোস্ট। সদিশ হতে হবে, এটা লিখে দিই, নোটসে তুলে রাখবে। কোথায় জায়গা আছে? এখানে জায়গা নেই, আচ্ছা এখানে লিখে দিই। আর সদিশ কখন হয়? জুম ইন আর জুম আউট করে, জুম ইন জুম আউট করে একে অপরের ওপর সমাপতিত হয়। সমাপতিত হয়, সুপার ইম্পোস্ট। বোঝা গেল সদিশ আর সর্বসমতার মধ্যে পার্থক্য। এবার তাহলে এখান থেকে বলো যে দুটো চিত্র যদি সর্বসম হয়, সর্বসম হলে সদিশ হবেই, তাই তো? কারণ কি? সর্বসম হলে মানে তো একে অপরের সমাপতিত হচ্ছে, তার মানে কি সদিশ হবেই। কিন্তু যদি সদিশ হয়, সদিশ হয় সর্বদা সর্বসম নাও হতে পারে, সর্বদা সর্বসম নাও হতে পারে। যেমন ধরো একটা ছোট ত্রিভুজ, একটা বড় ত্রিভুজ, এটা তো আমরা মানে বড় কোণের সঙ্গে সমাপতিত করছি। তো এক্ষেত্রে দুটো ত্রিভুজ দেখো সদিশ, কিন্তু সর্বসম নয়। আর সর্বসম হতে হলে কি হতে হবে? জুম ইন জুম আউট ছাড়া একে অপরের সমাপতিত হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে সদিশতা সর্বসমতা। খুব ভালো করে এটা রিভাইজ করবে, ভালো করে নোট করে। এর থেকে কিন্তু প্রচুর কোশ্চেন পাবে, এর থেকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার আর হয় না, ঠিক আছে? খুব ভালো করে ক্লিয়ার করে দিয়েছি, এর থেকে সহজভাবে আর বোঝানো যায় না, বইয়ের ভাষা সহজে বোঝা যায় না। সর্বসমতা সদস্যমতা তো খুব সহজ করে বুঝিয়েছি। বারবার ভিডিওটা দেখবে এবং ভালো করে নোট করে রেখে বারবার রিভাইজ করবে। এবার দেখো, এবার পরের পার্ট হলো ত্রিভুজের বিভিন্ন কেন্দ্র সম্পর্কে আমাদের পড়তে হবে, এর থেকে প্রচুর কোশ্চেন আসে। তো দেখো কেন্দ্রগুলোর নাম ফার্স্ট টাইম বলি। প্রথমেই হলো ভর কেন্দ্র, যাকে ইংরেজিতে বলে সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড, আর এটাকে জি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তারপরে লম্ব কেন্দ্র, লম্ব কেন্দ্র যাকে বলে অর্থো সেন্টার, এটাকে এইচ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে পরিকেন্দ্র, পরিকেন্দ্র
যাকে ইংরেজিতে বলে সারকাম সেন্টার, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। আর একটা হলো অন্তকেন্দ্র, যাকে ইংরেজিতে বলে ইন সেন্টার, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এই কটা কেন্দ্র আমরা এখন ডিটেলসে পড়ব, এই কেন্দ্রগুলো কীভাবে পাওয়া যায় এবং এদের কিছু প্রপার্টিস আছে পরে থিওরিমে, সেগুলো করতে হবে। তো যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেগুলোই করবো। এগুলো দিয়ে অনেক থিওরিম, অনেক উপপাদ্য হয়, কিন্তু সব কিছু করার দরকার নেই, আমি যেগুলো করাচ্ছি সেগুলো করলেই হবে, সেগুলো মন দিয়ে করো। তো প্রথমেই দেখো ভর কেন্দ্র, ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড, এটাকে কী দ্বারা প্রকাশ করা হয়? জি। তো দেখো সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র কাকে বলে, তার আগে জানতে হবে মধ্যমা কাকে বলে। মধ্যমা, তো দেখো মধ্যমা জিনিসটা কি? মধ্যমা হলো একটা ত্রিভুজ, তার যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর যে মধ্যবিন্দু, যে সংযোজক সরলরেখাংশ, সেটাকেই বলা হবে মধ্যমা। তাহলে মধ্যমা কাকে বলে? যে কোনো একটি শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ, তাকে বলা হয় মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের কতগুলো মধ্যমা থাকতে পারে? যেহেতু তিনটে শীর্ষবিন্দু, তিনটে মধ্যমা থাকে। তো ভরকেন্দ্র কি? এই যে তিনটে মধ্যমা, ধরো এবিসি ত্রিভুজ, মনে করো বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে এডি একটা মধ্যমা হয়ে যাবে। এসি বাহুর মধ্যবিন্দু মনে করো ই, তাহলে বিই একটা মধ্যমা হয়ে যাবে। আর এবি বাহুর মধ্যবিন্দু মনে করো এফ, তাহলে সিএফ একটা মধ্যমা হয়ে যাবে। তো এই যে তিনটে মধ্যমা যে পয়েন্টে ছেদ করছে তাকেই বলা হয় ভরকেন্দ্র। বোঝা গেল? তাহলে মধ্যমা তিনটির ছেদ বিন্দু বা ইন্টারসেকশন পয়েন্ট, ইন্টারসেকশন পয়েন্ট ছেদ বিন্দুকে বলা হয় ভরকেন্দ্র। ছেদ বিন্দুটাই হলো ভরকেন্দ্র। বোঝা গেল ভরকেন্দ্র কি? এবার দেখো, দেখেই বুঝতে পারছো যে ভরকেন্দ্র সর্বদা ত্রিভুজের মধ্যে অবস্থিত হবে, ত্রিভুজের বাইরে তো কখনো যাবে না, কারণ মধ্যমাগুলো তো ত্রিভুজের ভিতর দিয়ে যাবে। তো তো ত্রিভুজের মধ্যে অবস্থিত ভরকেন্দ্রটা। আর একটা জিনিস মনে রাখবে, যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। ত্রিভুজের যা যা পয়েন্ট লিখছি সব লিখে রাখো। ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। বোঝা গেল এই পর্যন্ত? আর একটা ভরকেন্দ্রর খুব ভালো প্রপার্টিস আছে, সেটা বলে দিই। দেখো, তো এটা মনে করো ত্রিভুজ, ঠিক আছে? আর এ বি সি, এডি হলো মধ্যমা, আর জি হলো ভরকেন্দ্র। তো এই ভরকেন্দ্র মধ্যমাকে মানে শীর্ষের দিক থেকে 2:1 অনুপাতে ভাগ করে, মানে এজি হবে 2 আর জিডি হবে 1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তাহলে কি, যে ভরকেন্দ্র মধ্যমাকে শীর্ষের দিক থেকে, শীর্ষের দিক থেকে বলতে শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে ভাগ করে। বুঝা গেল?
তাহলে এখান থেকে বলতে পারি যে এজি ইস টু জিডি, এটা কত হবে 2:1। সেম ওয়েতে যদি বিই মধ্যমা টানো, তাহলে এখান থেকে বলতে পারবো বিজি ইস টু জি, এটাও কি হবে 2:1। আর যদি সিএফ মধ্যমা টানা হয়, তাহলে এখান থেকে বলতে পারবো সিজি ইস টু জিএফ, এটাও কত হবে 2:1ই হবে। তো বোঝা গেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মধ্যমার এটুকু জানলেই হবে। এবার দেখো তারপরে হলো লম্ব কেন্দ্র। লম্ব কেন্দ্র, অর্থ সেন্টার, যাকে ইংরেজিতে বলে অর্থ সেন্টার, মানে এইচ দ্বারা প্রকাশ করা হয়। তো লম্ব কেন্দ্র কাকে বলা হবে? একটা ত্রিভুজের, দেখো একটা ত্রিভুজ মনে করো এ বি সি ত্রিভুজ। তো এই ত্রিভুজের দেখো তিনটে লম্ব টানা যাবে। লম্ব মানে কি? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, এটা 90 ডিগ্রি হবে। তো এই যে এই লম্ব তিনটে যে পয়েন্টে ছেদ করবে, ধরো এ এল বি এম আর সি এন, এই লম্ব তিনটে যে পয়েন্টে ছেদ করছে সেটাকেই বলা হবে লম্ববিন্দু। ঠিক আছে? ত্রিভুজের লম্ব, লম্ব মানে অল্টিটিউড, লম্ব তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় লম্ব বিন্দু, তাকে বলা হয় লম্ব বিন্দু। ঠিক আছে? এবার বিভিন্ন ত্রিভুজের লম্ব বিন্দু কোথায় থাকবে? তো দেখো প্রথমে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে বুঝতেই পারলে, এটা তো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজই আঁকলাম, তিনটে কোণই 90 থেকে ছোট। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের লম্ব কেন্দ্র ত্রিভুজের ভিতরে অবস্থিত, ত্রিভুজের ভিতরে অবস্থিত লম্ব কেন্দ্র। এবার যদি স্থূলকোণী ত্রিভুজ আঁকি, স্থূলকোণী ত্রিভুজের লম্ব কেন্দ্র কোথায় অবস্থিত? তো দেখো, যদি একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকি, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। তো দেখো এই শীর্ষবিন্দু থেকে লম্বটা কি হবে? এই যে এই বাহুটাকে এক্সটেন্ড করতে হবে, সেটাই লম্ব। আর এই শীর্ষবিন্দু থেকে লম্বটা কি হবে? এই যে এই বাহুর উপরে। আর এই শীর্ষবিন্দু থেকে লম্বটা কোথায় হবে? এটা হবে। কিন্তু দেখো এই তিনটে এই দিকে কোথাও মিলবে না। এই তিনটেকে যদি এক্সটেন্ড করে দাও, তাহলে ত্রিভুজের বাইরে দেখো এইখানে মিলিত হচ্ছে, তাহলে এটা হবে ত্রিভুজের বাইরে অবস্থিত। আর যদি সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজের লম্ববিন্দু কোথায় অবস্থিত? তো মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো এইখানে তো 90, তাহলে এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর লম্ব এটা হবে, এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর লম্ব এটা হবে, এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর লম্ব এটা হবে। এবার এই শীর্ষবিন্দু থেকে যে লম্বটা টানা হবে, সেই লম্বটাও তো এই পয়েন্টেই মিলিত হচ্ছে, তার মানে এটাই হবে লম্বকেন্দ্র। তাহলে সমকোণী ত্রিভুজের লম্বকেন্দ্র কত হবে? যে বিন্দুতে সমকোণ, যে শীর্ষবিন্দুতে সমকোণ, মানে 90। বোঝা গেল? আচ্ছা, লম্বকেন্দ্র এটুকু পড়লে হবে। এবার দেখো এরপরে হচ্ছে পরিকেন্দ্র, যেটাকে ইংরেজিতে বলে সার্কামসেন্টার। ঠিক আছে? এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পরিকেন্দ্র কাকে বলা হবে? তো দেখো পরিকেন্দ্র জিনিসটা কি? মনে করো এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে?
এবার শোনো, পরিকেন্দ্র জিনিসটা কি, এই যে প্রত্যেকটা বাহুর একটা লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক আছে? এই প্রত্যেকটা বাহুর যে লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, একটা রেখা এই বাহুর সমদ্বিখণ্ডকও হবে, আবার এর ওপর লম্বও হবে। তো এই প্রত্যেকটা বাহুর দেখো লম্ব সমদ্বিখণ্ডক একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুটাকেই বলা হবে পরিকেন্দ্র বা সার্কামসেন্টার। আর একটা জিনিস মনে রাখবে, পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দু এই প্রত্যেকটা দূরত্ব সেম হয়। এবার তুমি যদি এইখানে একটা কম্পাস বসাও আর এইটুকু যদি দৈর্ঘ্য নাও, এই যে পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দু অবধি, এই পরিকেন্দ্র থেকে মনে করো পরিকেন্দ্র এখানে সি না দিয়ে ও দিলাম, যেহেতু সি কমন হয়ে যাচ্ছে, তো এই ও থেকে ও এ, ও বি আর ও সি সমান হয়। এবার এইখানে যদি কম্পাস বসিয়ে যে কোনো একটা দৈর্ঘ্য নিয়ে ঘোরাও, তাহলে দেখবে একটা বৃত্ত আঁকতে পারবে। যে বৃত্তটা তিনটে শীর্ষবিন্দুতে যাবে, এটাকেই বলা হবে পরিবৃত্ত। পরিবৃত্ত। তাহলে এই আর এই পরিবৃত্তের কেন্দ্র, পরিবৃত্তের যে কেন্দ্র ও, এটাকেই বলা হবে পরিকেন্দ্র বা সার্কামসেন্টার। বুঝা গেল? তাহলে এই পরিবৃত্তের ব্যাসার্ধও থাকবে, তাহলে পরিব্যাসার্ধ কত হবে? পরিব্যাসার্ধ এই যে ও এ, ও বি, ও সি, এই তিনটেই হলো পরিব্যাসার্ধ। ও এ, ও বি, ও সি এই তিনটে তো সমান, এটা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেল? তাহলে পরিকেন্দ্র কি আবার বলে দিই, যে প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক মানে এই বাহুর একটা রেখা যেটা সমদ্বিখণ্ডক করবে লম্বও হবে, প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে পয়েন্টে মিলিত হয় সেখানে কেন্দ্র করে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব নিয়ে যদি কম্পাস ঘোরানো হয়, তাহলে একটা পরিবৃত্ত তৈরি হয়, যেটা ত্রিভুজের তিনটে বাহু দিয়ে যায়, তিনটে শীর্ষবিন্দুতে যায়। তো এই বৃত্তকে বলা হয় পরিকেন্দ্র। আর এই যে কেন্দ্র, এই যে লম্ব সমদ্বিখণ্ডক তিনটে যে পয়েন্টে ছেদ করছে সেটা হবে পরিকেন্দ্র। আর পরিব্যাসার্ধ কি হবে? এই যে পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দু থেকে দূরত্ব, এগুলো সমান হয়, এটাকে বলে পরিব্যাসার্ধ। তাহলে এখানে কি লিখবো? পরিকেন্দ্রটা কি? বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকেই বলা হবে পরিকেন্দ্র। বোঝা গেল? লম্ব সমদ্বিখণ্ডক তিনটি যে পয়েন্টে ছেদ করছে। আর একটা জিনিস এখান থেকে কি জানতে পারলাম, যে পরিকেন্দ্রটি শীর্ষবিন্দুগুলি থেকে সমদূরত্বে থাকে। তার মানে ও এ, ও বি আর ও সি সমান। এবার বিভিন্ন ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হবে? যেমন ধরো একটু আগে আমরা কি দেখলাম? সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রেই দেখলাম। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? ত্রিভুজের ভিতরে। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? এই যে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বাইরে হবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহু তিনটের লম্ব সমদ্বিখণ্ডক, তো দেখো এই অতিভুজের মিড পয়েন্টে ছেদ করবে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দু, এটা মনে রাখবে। এর ক্ষেত্রে পরিকেন্দ্র, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। তাহলে এর পরিব্যাসার্ধ কত হবে? এর যে পরিব্যাসার্ধ সেটা কি হবে? অতিভুজ বাই টু। এই যে এখান থেকে এইটুকুই তো পরিব্যাসার্ধ হবে, বুঝা গেল? এই যে পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব বা এটাও পরিব্যাসার্ধ।
এবার এর পরেরটা আছে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র যাকে ইংলিশে বলে ইন সেন্টার, বা এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তো অন্তকেন্দ্র জিনিসটা কি ভালো করে বোঝো। মনে করো এটা একটা ত্রিভুজ এবিসি, এবিসি, ঠিক আছে। এবার এই প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক, এই যে প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এবার এই বিন্দু থেকে বাহুগুলোর ওপর লম্ব দূরত্ব টানা হয়, আর এই লম্ব দূরত্ব তিনটে প্রত্যেকটা সমান হয়। মনে করো এখানে পরিকেন্দ্র ও দিলাম, এটা ওডি, ওই, ওএফ। তো এখানে কি হবে, ওডি সমান ওই সমান ওএফ, মানে কোণগুলোর যে সমদ্বিখণ্ডক তার থেকে বাহুগুলোর উপর লম্ব টানা হচ্ছে, কোণগুলোর সমদ্বিখণ্ডক থেকে বাহুগুলোর উপর লম্ব টানা হচ্ছে। এই তিনটে দৈর্ঘ্য সমান। এবার এইখানে কম্পাস বসিয়ে এর দৈর্ঘ্য নিয়ে যদি ঘোরাও তাহলে একটা বৃত্ত তৈরি হয়, যেটা ত্রিভুজের বাহুগুলো টাচ করে যায় ভিতরে। এই বৃত্তটাকে বলা হবে অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত। আর এর যে কেন্দ্র, কেন্দ্র ও, সেটাই হবে অন্তকেন্দ্র। আর বৃত্তের ব্যাসার্ধও থাকে, তাকে বলা হবে অন্তব্যাসার্ধ। আর এই অন্তব্যাসার্ধ স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্মল আর সমান কী হবে, এই যে ওডি, ওই, ওএফ, মানে অন্তকেন্দ্র থেকে বাহুগুলোর উপর লম্ব দূরত্ব। তাহলে অন্তকেন্দ্র জিনিসটা কি, কোণগুলির অন্তর্দ্বিখণ্ডক। অন্তর্দ্বিখণ্ডক মানে যে ভিতরের সমদ্বিখণ্ডক। অন্তর্দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় অন্তকেন্দ্র। এবার অন্তকেন্দ্র থেকে বাহুগুলির লম্ব দূরত্ব সমান হয়, লম্ব দূরত্ব সমান হয়। মানে ওডি সমান ওই সমান ওএফ। আর অন্তকেন্দ্র সর্বদা ত্রিভুজের ভিতরে থাকবে। অন্তকেন্দ্র সর্বদা ত্রিভুজের ভিতরে থাকে, ঠিক আছে। এবার দেখো, তো এই অন্তকেন্দ্র, লম্বকেন্দ্র, ভরকেন্দ্র আর পরিকেন্দ্রের মধ্যে একটা সম্পর্ক আছে যে কোনো ত্রিভুজে, ঠিক আছে। মনে করো এটা যে কোনো ত্রিভুজ। এবার এর এই লম্বকেন্দ্র, ভরকেন্দ্র আর পরিকেন্দ্র মনে করো একই সরলরেখায় আছে, এইচজি। তাহলে এখান থেকে বলতে পারি জিএইচ ইজ টু জিসি, এটা সমান 2:1। এটা মনে রাখবে, ঠিক আছে। এই রেজাল্টটা মনে রাখবে। কিন্তু এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হবে না। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হবে না। কেন হবে না? কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহুই সমান। তো এই অন্তকেন্দ্র বলো, লম্বকেন্দ্র বলো, ভরকেন্দ্র বলো, সব এর সমান হয়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সব কেন্দ্রগুলি একটি বিন্দু, কোনো ডিফারেন্ট বিন্দু হয় না, ঠিক আছে। সব একটা বিন্দুতে সমবেত হয়। তো এইগুলোই ছিল কেন্দ্রের। এবার আমাদের কিছু উপপাদ্য বা থিওরিম পড়তে হবে, তাহলে ত্রিভুজের থিওরি শেষ। আর কয়েকটা থিওরিম পড়লে হয়ে যাবে। এবার দেখো, এবার কিছু থিওরিম বা উপপাদ্য করে নিই, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সব না। তো প্রথমেই দেখো, এগুলো সুন্দর করে নোটস করে রাখবে আর বারবার রিভাইজ করবে। মনে করো এবিসি একটা ত্রিভুজ,
এ বি সি একটা ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি। বিসি এর সমান্তরাল সরলরেখা না, ধরো এ বি এর মধ্যবিন্দু ডি আর এসি এর মধ্যবিন্দু ই, ঠিক আছে? এর এ বি ও এসি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে ডিটা বিসি এর সমান্তরাল হবে এবং ডিই হাফ অফ বিসি। বুঝা গেল? এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগে। এটা অনেক জায়গায় কাজে লাগে। এরকম ঘুরিয়েও বলতে পারে যে ডি যদি সমান্তরাল বিসি হয় তাহলে কি হবে, ডি আর আর আরও ধরো বলে দিল ডিটা এবি এর মধ্যবিন্দু, তাহলে ইটা অবশ্যই এবি এর মধ্যবিন্দু হবে। মানে এরকম বলে দিয়েছে যে এবি এর মধ্যবিন্দু ডি, ডি দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা আঁকা হলো, তাহলে সেটা এসিকে ই পয়েন্টে ছেদ করবে। এবার দেখো পরেরটা হলো যে একটা ত্রিভুজের মধ্যমা, যেটা আগেও বলেছি, একটা ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। এখানে ত্রিভুজ এবিসি এর এডি হলো মধ্যমা। তাহলে এখান থেকে বলতে পারি যে ত্রিভুজ এবিডি এর যে ক্ষেত্রফল এটা সমান ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সমান। এর মানে হলো যে মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি মধ্যমা না হয়ে যদি উচ্চতা হয়, ধরো ত্রিভুজ এবিসি আর এডি হলো উচ্চতা, এখানে এডি হলো উচ্চতা, এটা এইচ দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর এই এডি বিসিকে বিডি আর সিডি তে ভাগ করছে, মনে করো বিডি এক্স আর ডিসি ওয়াই, এটা এক্স এটা ওয়াই। তাহলে এখান থেকে দেখো আমরা কি বলতে পারি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, আগে জেনে নাও, ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এখান থেকে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কি হবে, এর ভূমি হলো এক্স আর উচ্চতা এইচ, হাফ গুণ এক্স এইচ। আর ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল এটা সমান কি হবে, এটা মনে করো এটা ওয়াই, হাফ অফ ওয়াই এইচ। তাহলে এখন যদি এই দুটো ত্রিভুজের অনুপাত বের করি, ত্রিভুজ এবিডি ইস টু ত্রিভুজ এসিডি, এটা হাফ অফ এক্স এইচ ইস টু হাফ অফ ওয়াই এইচ, তো হাফ এইচ এইচ কেটে এক্স ইস টু ওয়াই। মানে উচ্চতা বাহু দুটোকে যে দুটো খণ্ডে ভাগ করছে ত্রিভুজের ক্ষেত্রফল সেই অনুপাতেই হবে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? ছোট ছোট জিনিস কাজে লাগবে। হলো, এবার তারপরে দেখো ভর কেন্দ্র দিয়ে একটা ক্ষেত্রফলের খুব ভালো সূত্র হয়। মনে করো এবিসি একটা ত্রিভুজ আর তিনটে মধ্যমা এডি বিই আর সিএফ, জি পয়েন্টে ছেদ করছে। তাহলে জিটা কি হবে, জিটা হবে ভরকেন্দ্র। তাহলে দেখো এই যে ছোট ছোট ত্রিভুজ মানে তৈরি হচ্ছে, এগুলোর ক্ষেত্রফল যদি আমি প্রকাশ করি, মনে করো এ এফ জি এর ক্ষেত্রফল A1, এর ক্ষেত্রফল A2, BFGর ক্ষেত্রফল A2, BGDর ক্ষেত্রফল A3, CGDর ক্ষেত্রফল A4, CGE এটা A5, এটা দেখো A6, 6টি ছোট ছোট ত্রিভুজে ভাগ করছে। তো এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, মানে A1, A2, A3, A4, A5 আর A6 প্রত্যেকটা সমান হবে।
আর এই প্রত্যেকটা ক্ষেত্রফল কত হবে? বড় ত্রিভুজের যে ক্ষেত্রফল তার 1/6। এ হলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এ নিয়েও অনেক প্রশ্ন আসে, ঠিক আছে? এখান থেকে অনেক টাইপের প্রশ্ন আসবে। তো জাস্ট এইটুকু জেনে রাখো যে ভরকেন্দ্রের জন্য এখানে 6টা যে ছোট ছোট ত্রিভুজ হচ্ছে তাদের প্রত্যেকের ক্ষেত্রফল সমান, এবং প্রত্যেকে বড় ত্রিভুজের ক্ষেত্রফলের মানে মূল যে ত্রিভুজ তার ক্ষেত্রফলের 1/6। ঠিক আছে, এবার নেক্সট দেখো। এবার হচ্ছে বাহু আর মধ্যমার মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো দেখো, মনে করো এবিসি একটা ত্রিভুজ আর এডি হলো মধ্যমা। তাহলে এখান থেকে বলতে পারবো, দেখো এই যে মধ্যমা, এই শীর্ষবিন্দু দিয়ে যে দুটো বাহু যাচ্ছে এবি প্লাস এসি, এই দুটো বাহুর যোগফল মধ্যমার দ্বিগুণের থেকে বড়। ঠিক আছে, তো এডি মধ্যমা মানে এ শীর্ষবিন্দু দিয়ে এবি আর এসি বাহু যাচ্ছে, এই দুটো বাহুর যোগফল মধ্যমা দুটির দ্বিগুণ থেকে বড়। সেম ওয়েতে যদি বিই মধ্যমা হয় তাহলে এখান থেকে কি বলতে পারবো, এবি, এই যে বি বিন্দুতে এবি বাহু আর বিসি বাহু, এটা গ্রেটার দেন 2বিই। আর সিএফ মধ্যমার ক্ষেত্রে কি বলতে পারবো, এটা মনে করে জি পয়েন্টে ছেদ করছে, সিএফ মধ্যমার ক্ষেত্রে বলতে পারবো বিসি প্লাস এসি, এটা গ্রেটার দেন 2সিএফ। তো এই তিনটে জিনিস মাথায় রাখবে। ঠিক আছে, এবার ধরো এই তিনটে সমীকরণ যোগ করা হচ্ছে, ধরো এটা 1, এটা 2 আর এটা 3। তাহলে যদি 1 যোগ 2 যোগ 3 করি তাহলে এই পাশে কি হবে, এই পাশে দেখো এবি এবি 2ab হবে, আর দুটো বিসি হবে, আর দেখো দুটো এসি হবে। এসি বা এটাকে সিএ লেখো তাহলে ভালো হয়, তাহলে অর্ডারে থাকে সিএ, এটা গ্রেটার দেন এই পাশে কি হবে 2AD প্লাস 2BE প্লাস 2CF। তাহলে এখান থেকে ডাইরেক্ট 2 উঠে গিয়ে বলতে পারি AB প্লাস BC প্লাস CA গ্রেটার দেন AD প্লাস BE প্লাস CF। এটা একটা রেজাল্ট, এগুলো সব মনে রাখতে হবে। বোঝা গেল? তার মানে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে দেখো এবি প্লাস বিসি প্লাস সিএ কী হলো, ত্রিভুজের পরিসীমা হলো। তাহলে পরিসীমা গ্রেটার দেন মধ্যমা তিনটির যোগফল, মধ্যমা তিনটির যোগফলের থেকে পরিসীমা বড়। এই প্রত্যেকটা থিওরিম যা লেখাচ্ছি খুব ভালো করে নোট করে বারবার রিভাইজ করবে, দেখবে জ্যামিতির অঙ্ক আটকাবে না, বড় বড় পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বোঝা গেল এটা। এবার এর পরে দেখো, আবার বলা যায় যে ধরো এবিসি ত্রিভুজ, এর এডি বিই আর সিএফ তিনটে মধ্যমা, এডি বিই আর সিএফ হলো মধ্যমা। তাহলে এখান থেকে বলা যায়, আগে ছিল বাহুগুলোর যোগফল, এবার মধ্যমাগুলোর যোগফল এডি প্লাস বিই প্লাস সিএফ, এটা বলা যায় গ্রেটার দেন 3/4 এবি প্লাস বিসি প্লাস সিএ। তো এর প্রুফ প্রয়োজন নেই, জাস্ট এই রেজাল্টগুলো মনে রাখবে। ঠিক আছে, এটা একটা গেল। এবার শোনো, এবার হচ্ছে লম্ব মধ্যমা। লম্ব মধ্যমা এটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, এর থেকে অঙ্ক আসে। পারপেন্ডিকুলার, লম্ব মানে পারপেন্ডিকুলার মিডিয়ানস, তো দেখো লম্ব মধ্যমায় কি বলছে, মনে করো ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর বিই আর সিএফ দুটো মধ্যমা, বিই আর সিএফ দুটো মধ্যমা, বিই ও সিএফ মধ্যমা দ্বয় পরস্পর সমকোণে ছেদ করে, পরস্পর সমকোণে
ছেদ করে, মানে এই যে অ্যাঙ্গেলটা 90। তাহলে এখান থেকে একটা রেজাল্ট বলা যায় যে এই যে এটার 5BC² এটা সমান হবে AB² প্লাস AC²। ঠিক আছে, এই রেজাল্টটা মনে রাখবে। এই রেজাল্টটা কখন হবে? যখন BE আর CF মধ্যমা দুটো পরস্পর সমকোণে ছেদ করে। সেম এই ওয়েতে একটা বলা যায়, এবার দেখো অ্যাপোলোনিয়াস থিওরেম। অ্যাপোলোনিয়াস থিওরেম এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটাও মধ্যমা দিয়ে হয়। মনে করো ত্রিভুজ ABC এর AD হলো মধ্যমা, এখানে কি AD মধ্যমা। তাহলে দেখো এক্ষেত্রে বলা যায় যে অ্যাপোলোনিয়াস থিওরিম অনুযায়ী বলা যায় যে AB² প্লাস AC² ইকুয়াল টু 2 ইন্টু AD²। আর এই CD, আর যদি AD মধ্যমা হয় তাহলে মানে কি DBC এর মধ্যবিন্দু, মানে এখান থেকে BD ইকুয়াল টু DC, তো একটা নিলেই হবে প্লাস DC²। এটাই দেখো ঘুরিয়ে আর একটু কি বলা যায়, এটা মনে রাখতে পারো, বা বলা যায় AB² প্লাস AC² ইকুয়াল টু 2 ইন্টু AD²। এবার ডিসিটাকে কি লেখা যায়? এই দুটোই তো BC/2, BC এর অর্ধেক, তাহলে BC/2 হলে এটা BC²/4, BC²/4। সেম ওয়েতে অন্য আর একটা মধ্যমার ক্ষেত্রে কি বলা যেতে পারে? অন্য একটা মধ্যমার ক্ষেত্রে যদি BEটা মধ্যমা হয় তাহলে কি হবে? AB² প্লাস BC² ইকুয়াল টু 2 ইন্টু BE² প্লাস AC/4, কারণ এটা এসির ওপরে হচ্ছে, AC²/4। আর একটা যদি CF মধ্যমা হয় তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো যে BC² প্লাস AC² ইকুয়াল টু 2 ইন্টু CF² প্লাস AB²/4। এটাই হলো অ্যাপোলোনিয়াস থিওরেম। এর থেকে অঙ্ক থাকে, তো এটা ভালো করে দেখে রাখতে হবে। এবার তারপরে দেখো মনে করো ABC একটা সমকোণী ত্রিভুজ, C কোণে হলো সমকোণ, আর AL আর BM এই দুটো হলো মধ্যমা। তাহলে কি বললাম? ত্রিভুজ ABC সমকোণী, অ্যাঙ্গেল C কোণ 90, আর AL আর BM হলো মধ্যমা। তাহলে এখান থেকে বলা যায় যে AL² প্লাস BM² ইকুয়াল টু 5/4 AB²। রেজাল্টটা মনে রাখবে। এবার দেখো পরে মনে করো ABC একটা সমকোণী ত্রিভুজ, ABC ত্রিভুজ ABC সমকোণী যার বি কোণ সমকোণ 90, ঠিক আছে, বি কোণ সমকোণ। আর বিইটা হলো মধ্যমা, বিইটা হলো মধ্যমা। তাহলে দেখো এখান থেকে কি বলা যায়, মধ্যমা মানে কি? এখানে ইটা হলো এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। আর অতিভুজের মধ্যবিন্দুই কি হয়? অতিভুজের মধ্যবিন্দুই হয় কি? পরিকেন্দ্র। তাহলে এখান থেকে ইটা বলতে পারবো পরিকেন্দ্র, পরিকেন্দ্র বা সার্কামসেন্টার। ইটাই হলো পরিকেন্দ্র বা সার্কামসেন্টার। তাহলে যদি ইটা পরিকেন্দ্র হয় তাহলে এখান থেকে কি বলতে পারবো? সিই সমান বলতে পারবো এই। ইটা পরিকেন্দ্র হলে অতিভুজের মধ্যবিন্দু হলে তো সিই সমান এই হবে।
আর এই যে পরিকেন্দ্র থেকে প্রত্যেকটা শীর্ষের দূরত্ব সমান হয়, তাহলে এর দূরত্ব সির দূরত্ব যাবে, বি এর দূরত্ব হবে, এটাই সমান কি হবে, বিই। বোঝা গেল? আর যদি এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, মানে ত্রিভুজ এবিসিটা যদি সমকোণী সমদ্বিবাহু মানে সমকোণ হবে আর সমকোণ সংলগ্ন বাহু দুটো সমান হবে, মানে এই বাহুটা আর বিসি বাহুটা সমান হবে, সমদ্বিবাহু হয়, মানে এবি ইকুয়াল টু এসি হয়, তাহলে এখান থেকে বলতে পারবো বিটা এসি এর ওপর লম্ব হবে, বিটা এসি এর ওপর লম্ব হবে। বোঝা গেল? এবার দেখো পরেরটা। তো এখানে মনে করো যে ত্রিভুজ এবিসি হলো সমদ্বিবাহু, ছবিতে একটু ভুলভাল আঁকা হতে পারে, ঠিক আছে, ধরে নিতে হবে ত্রিভুজ এবিসি হলো সমদ্বিবাহু। তাহলে এখান থেকে বলতে পারবো এবি সমান এসি, এই দুটো বাহু সমান ধরলাম। আরও ধরলাম যে এডিটা হলো মধ্যমা, এডি হলো মধ্যমা। তাহলে এখান থেকে বলতে পারবো যদি এডি মধ্যমা হয় তাহলে এডিটা হবে বিসি এর ওপর লম্ব, আর এডি যেহেতু মধ্যমা তাহলে ডি তো বিসি এর মধ্যবিন্দুই হবে। তাহলে এক কথাই বলতে পারি যে যে এডি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। বোঝা গেল? এবার দেখো আরেকটা, ধরো আর সমান হলো অন্তর্ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, আর এইচে সমান এ বাহুর ওপর লম্ব, এ বাহুর ওপর লম্ব দূরত্ব। তাহলে সেম ওয়েতে এইচ বি হবে কি, বি বাহুর ওপর লম্ব দূরত্ব, এইচ সি হবে সি বাহুর ওপর লম্ব দূরত্ব। তাহলে এই আর এইচ এ এইচ বি এইচ সি এর মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি, 1/r সমান 1/এইচ এ প্লাস 1/এইচ বি প্লাস 1/এইচ সি, এটাও মাথায় রাখবে। এবার দেখো নেক্সট, তো মনে করো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি হলো সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি সমকোণী, সমকোণী এ কোণের সমকোণ, ঠিক আছে। আর মনে করো এ থেকে বিসি এর ওপর লম্ব টানা হয়েছে, এ থেকে বিসি এর ওপর লম্ব, এডি লম্ব বিসি, আর এডি এর দৈর্ঘ্য হলো পি, এডি এর দৈর্ঘ্য হলো পি, আর এই বাহুটার দৈর্ঘ্য হলো এই যে সি কোণের বিপরীতে সি বাহু, বি কোণের বিপরীতে বি বাহু, আর এই বাহুটার দৈর্ঘ্য হলো এ। তাহলে এখান থেকে পি বের করার ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, পি সমান হবে বিসি বাই এ, ঠিক আছে, বি আর সি গুণ করে এ দিয়ে ভাগ করে দাও। তার মানে এখান থেকে বলতে পারি পি সমান হলো অন্য বাহু দুটির যোগফল, অন্য বাহু দুটির, পিটা কি, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব দূরত্ব, অন্য বাহু দুটির গুণফল, সরি যোগফল না, গুণফল বাই এটা কি, এটা হলো অতিভুজ। আচ্ছা, অতিভুজের ইংরেজির নাম কি, হাইপোটেনিয়াস, এগুলো মনে রাখবে, ঠিক আছে। একটা গেল। এবার দেখো আর একটা, মনে করো এ বি সি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি সমকোণী
সি কোণটা সমকোণ। ঠিক আছে, আর মনে করো এই বাহুটা তাহলে কী হবে এ, এই বাহুটা হবে বি, আর এই বাহুটা সি। আর এখান থেকে এই যে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর যে লম্ব দূরত্ব সেটা মনে করো পি। তাহলে এখান থেকে পি এ বি সি এর মধ্যে আরও একটা সম্পর্ক আছে, আগে একটা দেখলাম পি সমান কী হচ্ছে, পি সমান হচ্ছিল এই দুটো বাহুর গুণফল বাই এটা। আবার এখান থেকে বলা যায় পি সমান 1/p স্কোয়ার সমান 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার। এটা মনে রাখবে, ঠিক আছে, এটাও কাজে লাগবে। এই যে সমকোণ সংলগ্ন বাহু দুটোর স্কোয়ারের অনুনাকের যোগফলের সমান। এবার দেখো মনে করো এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে, আর আই মনে করো অন্তকেন্দ্র, আই, এই আইটা মনে করো অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র বলতে কি বোঝায়, এই যে কোণগুলোর অন্তর্দ্বিখণ্ডক যে পয়েন্টে ছেদ করে। তাহলে এখান থেকে ধরো এর একটা মান দেওয়া আছে থিটা, তাহলে এখান থেকে বলতে পারবো বিআইসি এটা সমান 90 ডিগ্রি প্লাস θ/2 বা 90 ডিগ্রি প্লাস a/2। খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে 90 প্লাস a/2। ঠিক আছে, আরও একটা রেজাল্ট এখান থেকে কেমন আসে, এবার ধরো এই এবি বাহুটাকে বাড়ানো হয়েছে, এসি বাহুটাকে বাড়ানো হয়েছে। তো এই যে বহিস্থ কোণের যে অন্তর্দ্বিখণ্ডক যে পয়েন্টে মিলিত হবে, মনে করো এটা আই ড্যাশ, তাহলে এখান থেকে বি আই ড্যাশ সি এটা সমান হবে 90 মাইনাস θ/2, মানে 90 মাইনাস a/2। এই দুটোই খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট দেখো, খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস। এবার হচ্ছে দেখো যে অন্তঃব্যাসার্ধ অর্ধপরিসীমা এবং ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক, এটা দিয়েও প্রচুর অঙ্ক হয়। তো দেখো এটা কীভাবে করি, তো ভালো করে বুঝবে। মনে করো এবিসি একটা ত্রিভুজ, আর এর অন্তর্বৃত্ত এটা অন্তর্বৃত্ত, ঠিক আছে। এবার মনে করো অন্তঃকেন্দ্র হলো আই, তাহলে এই যে এটাই হবে অন্তর্ব্যাসার্ধ, এই তিনটে সমান হয়, অন্তঃকেন্দ্রটা আই। এবার মনে করো অন্তর্ব্যাসার্ধ হলো আর, ঠিক আছে, আর বাহু দৈর্ঘ্যটা এ বাহু হবে, এটা বি বাহু হবে, এটা সি বাহু হবে। তাহলে আই সমান হলো অন্তঃকেন্দ্র আর আর সমান হলো অন্তঃব্যাসার্ধ, ঠিক আছে। তো এইবার দেখো এর মধ্যে সম্পর্কটা কি হয়, আর ইন্টু এস সমান ডেল্টা, এইটা মনে রাখবে, আর ইন্টু এস সমান ডেল্টা। প্রুফ করে দেখাচ্ছি। আর সমান তো অন্তর্ব্যাসার্ধ জানলে, এস সমান হলো অর্ধপরিসীমা, আর ডেল্টা হলো ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এবার দেখো প্রুফ করে দেখায়। তো এই আয়ের সাথে এইগুলো সব যোগ করো, তাহলে দেখো ত্রিভুজ এবিসিতে তিনটে ত্রিভুজ তৈরি হচ্ছে। একটা হলো ত্রিভুজ বিআইসি, একটা হলো ত্রিভুজ এআইসি, আর একটা হলো ত্রিভুজ বিআইএ। তো প্রথমে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা ধরে নিয়েছি ডেল্টা, আর ত্রিভুজ বিআইসি এর ক্ষেত্রফল কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা,
এই যে আরটা তো এর উপর লম্ব, এই বাহুর উপর, তাহলে হাফ গুণ এ গুণ আর হবে। এ আই সি এর ক্ষেত্রফল সেম ওয়েতে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, আর বি আই এ কী হবে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এবার ডেল্টা এখানে থাকলো, এখান থেকে হাফ আর কমন নাও, তাহলে কী হবে কত, এ প্লাস বি প্লাস সি। এবার অর্ধ পরিসীমা, পরিসীমা তো এ প্লাস বি প্লাস সি, তাহলে অর্ধ পরিসীমা কী হবে, এ প্লাস বি প্লাস সি বাই টু। তাহলে ডেল্টা সমান আর ইন্টু, দেখো এটা ঘুরিয়ে লেখা যায় এ প্লাস বি প্লাস সি বাই টু। তাহলে এখান থেকে কি বলা যায়, ডেল্টা সমান আর ইন্টু এস আসলো। এই যে সম্পর্কটার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবার দেখো অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরিম, এটা খুব আসে, অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরিম, এই দিয়ে অনেক অঙ্ক হয়। অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরিম মানে কোণের দ্বিখণ্ডক সূত্র। তো দেখো মনে করো এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, ঠিক আছে। এবার এদের কোণগুলোর অন্তর্দ্বিখণ্ডক মনে করো আই পয়েন্টে ছেদ করছে, এই যে কোণগুলো সব অন্তর্দ্বিখণ্ডক আই পয়েন্টে ছেদ করছে। এবার এ আই যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হলো বিসি বাহুর ওপরে, এটা মনে করো এইদিকে ই হলো আর এইদিকে এফ হলো। তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরিম বলছে, এই যে ধরো এই এডির ক্ষেত্রে বলছি, এডির ক্ষেত্রে ফার্স্টে যে এর সংলগ্ন বাহু দুটো কি এ বি আর এসি, এই দুটোর অনুপাতই হবে বিডি ইস টু ডিসি, বিডি ইস টু ডিসি। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। একইভাবে যদি আমরা বিইটা নিই, তাহলে এর এই যে বি এর সংলগ্ন বাহু দুটো কোনটা, এ বি ইস টু বিসি, আর এখানে বিইটা এসিকে কী পয়েন্টে ছেদ করেছে, এ বি ইস টু বিসিতে, মানে এই ইস টু ইসি হবে, এটা বুঝা গেল। সেম ওয়েতে যদি সিএফটা নিই, তাহলে কি নিচ্ছ, যে বিসি ইস টু যদি সিএ নাও, তাহলে কি হবে, বিসিটাকে নাও বিএফ ইস টু এফ এ, বাস এটাই হলো অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরি। এটাও খুব পরীক্ষায় আসে, ঠিক আছে। এবার দেখো সমকোণী ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ, সমকোণী ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ। তো দেখো, তো এটা মনে করো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। মনে করো এ বি সি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি সমকোণী, যার এ কোণ 90, ঠিক আছে। তাহলে এই বাহুটাকে কি বলা হবে, লম্ব, লম্বটাকে পারপেন্ডিকুলার বলা হয়, পি মানে পারপেন্ডিকুলার, পি মানে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, যার বাংলা নাম হলো লম্ব। তো এই বাহুটা এখানে বি কোণের বিপরীতে আছে বি, আর এটা কি ভূমি, বি বেস, বি হচ্ছে বেস মানে ভূমি। তো এটাকে এখানে সি, সি দ্বারা প্রকাশ করছি। আর এই যে বাহুটা, এটা হাইপোটেনিয়াস, এইচ দ্বারা প্রকাশ করছি, এইচতে হাইপোটেনিয়াস মানে অতিভুজ, অতিভুজ, এটা হবে এ। তাহলে এখান থেকে বলা যায় ইন রেডিয়াস সমান এই যে লম্বর যে দুটো বাহু বি প্লাস সি মাইনাস এ বাই টু, মানে পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইপোটেনিয়াস বাই টু, ঠিক আছে, এটা মনে রাখবে। আর দেখো এই যে অন্তর যে ব্যাসার্ধ হলো, তার অন্তর ব্যাসটা এটা 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 সব থেকে যে ছোট বাহু তার থেকেও ছোট হবে, সব থেকে যে ছোট বাহু তার থেকেও ছোট হবে, মানে সমকোণী ত্রিভুজের সব থেকে যে ছোট বাহু তার থেকেও ছোট হবে 2r-টা। দেখো না, যদি বৃত্ত আঁকা হয়, এই সমকোণী ত্রিভুজে যদি বৃত্ত আঁকা হয় অন্তর্বৃত্ত,
তো এর যে ব্যাসটা হবে, এর যে ব্যাস, সেই ব্যাসটা সব থেকে ছোট বাহুর থেকেও ছোট হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার দেখো আর একটা ইম্পর্টেন্ট থিওরিম, ধরো এ বি সি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি সমকোণী, মানে বি কোণটা সমকোণ। আচ্ছা, বি কোণটা যদি সমকোণী হয়, এটাই হয় এই ত্রিভুজের লম্ব কেন্দ্র, অর্থ সেন্টার। ঠিক আছে, এবার মনে করো যে বিডি এসি এর ওপর লম্ব টানা হয়েছে, বিডি এসি এর ওপর লম্ব টানা হয়েছে। এবার বিডি এর দৈর্ঘ্য এক্স ধরলাম, বিডিটা এক্স ধরলাম, আর এডিপি আর সিডি কিউ, এডিপি আর সিডি কিউ। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এক্স স্কোয়ার সমান পি কিউ, বা এক্স সমান রুট পি কিউ, মানে এক্স হলো পি আর কিউ এর মধ্য সমানুপাতি। এই রেজাল্টটা মনে রাখবে। ঠিক আছে, এবার দেখো পরিব্যাসার্ধের কিছু উপপাদ্য পড়ি। তো আমরা আগেই জেনেছি যে সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ কোথায় হয়, মনে আছে? বলেছিলাম সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দু, এটাই হয় পরিকেন্দ্র। তাহলে পরিব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এটাও আর হবে, এটাও আর হবে, এটাও আর হবে, এটাকে পড়েছি। মানে এখানে আর সমান কি, হাইপোটেনিয়াস বাই 2, মানে অতিভুজ বাই 2, এটা একটা। আর যদি এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে এটা লম্ব হয়, মানে এটাও 90, এটাও 90। এবার দেখো জেনারেল সূত্র যেটা পরিদের, মনে করো এবিসি একটা ত্রিভুজ, পরিবৃত্ত আছে, এই বাহুটা এ, এই বাহুটা বি, এই বাহুটা সি, আর পরিব্যাসার্ধ হলো আর, পরিব্যাসার্ধ হলো আর। তাহলে এখান থেকে একটা সূত্র বলা যায় যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, এটা ইকুয়াল টু 2r। এটা একটা হলো। আর একটা আছে আর সমান এবিসি বাই 4 ডেল্টা, এটাও মনে রাখবে। যেখানে ডেল্টাটা কি মনে আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ডেল্টা হলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এবার দেখো আর একটা, যে এই যে অন্তকেন্দ্র ও পরিকেন্দ্রের মধ্যে দূরত্ব কি হবে, অন্তকেন্দ্র ও পরিকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা কত হবে, অন্তকেন্দ্র ও পরিকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তো মনে করো এটা একটা ত্রিভুজ, এবার এটা মনে করো অন্তকেন্দ্র আর এটা পরিকেন্দ্র সি, তো এদের মধ্যে দূরত্ব মনে করো ডি। আরও মনে করো অন্তব্যাসার্ধ স্মল আর পরিব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে ডি ডিস্টেন্স সমান হবে √r² - 2 ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, আর যদি এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে বলো তো ডি এর মান কত হবে, 0 হবে, কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তকেন্দ্র পরিকেন্দ্র একই বিন্দুতে, তাহলে কোনো ডিস্টেন্সই থাকবে না। এই কটা থিওরিমই খুব ভালো করে পড়ো, এর মধ্যে থেকেই সব কিছু পেয়ে যাবে আশা করা যায়। আর যাও বা অন্য কিছু আসবে সেগুলো অঙ্ক করার সময় করিয়ে দেবো, এবং তোমরা নিজেরাও পারবে। এই কটা ভালো করে নোটস করো এবং বারবার রিভাইজ করো, যাতে জলের মতো মুখস্থ থাকে, যাতে সঙ্গে সঙ্গে রিকল হয়। ঠিক আছে,
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাও কেমন কী লাগলো। কোথাও বুঝতে না পারলে সেটাও কমেন্ট করে জানাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।